রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মাতামুহুরী উপজেলাধীন সাহারবীর ইউনিয়ন যুবদলের আজকের এই সম্মেলন কাউন্সিলের স্নেহবরণ সভাপতি মিসবাহ, আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন মাতামুহুরী জনপদের মাটি ও মানুষের নেতা, আমাদের মাতামুহুরী উপজেলা বিএনপির শ্রদ্ধাভাজন সভাপতি, কক্সবাজার জেলা বিএনপির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জনাব জামিল ইব্রাহিম চৌধুরী, আমাদের মাঝে উপস্থিত আছেন এই সাহেবীর ইউনিয়ন থেকে বারবার যিনি সফলভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন, আমাদের সেই সাবেক সাহেবীর ইউনিয়ন বিএনপির সভাপতি বর্ষিয়ান নেতা আলহাজ আব্দুল হাকিম চেয়ারম্যান, আমাদের মাঝে উপস্থিত ছিলেন এই সাহেবীর ইউনিয়ন বিএনপির সভাপতি মাতামুহুরী উপজেলা বিএনপির সম্মানিত উপদেষ্টা আবু মার্জান চৌধুরী, আমাদের মাঝে আজকের এই সম্মেলনের উদ্বোধক ইমামউদ্দিন মনির সহ আমাদের উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ এবং উপজেলা ইউনিয়ন পর্যায়ের যুবদলের নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ, শ্রমিক দলের নেতৃবৃন্দ, কৃষক দলের সব পর্যায়ের নেতৃবৃন্দ, ছাত্র দলের সব পর্যায়ের নেতৃবৃন্দ, উপস্থিত ওলামা দলের সব পর্যায়ের নেতৃবৃন্দ, আজকে যাদেরকে নিয়ে আয়োজন সাহারবীর ইউনিয়ন যুবদলের আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, আসসালামু আলাইকুম। প্রিয় ভাই ও সহযোদ্ধা বন্ধুরা, সত্যি আমরা দুর্ভাগা জাতি। এই জন্যই আমি অতি সংক্ষিপ্ত এর ইতিহাস বলে শেষ করব যে 1957 সালে মির্জাপুরীতে বাংলার স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার পতন হয়েছিল। তখন শাসনভার চলে গিয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে, ব্রিটিশ সাম্রাজ্যের কাছে। এই ব্রিটিশ শাসন থেকে আমরা 200 বছর গোলামির পর স্বাধীন হয়েছিলাম 1947 সালে ভারত এবং পাকিস্তানের বিভক্তির মাধ্যমে। এই উপমহাদেশের ভারত এবং পাকিস্তান 1947 সালে যখন স্বাধীন হয়, তখন পশ্চিম এবং পূর্ব পাকিস্তানে সমন্বয় নিয়ে আমরা স্বাধীন হয়েছিলাম। আমরা ছিলাম পূর্ব পাকিস্তান এবং বর্তমান পাকিস্তান ছিল পশ্চিম পাকিস্তান। তখন সেই পশ্চিম পাকিস্তান আবার জুলুম নির্যাতন শুরু করে 69-এর গণঅভ্যুত্থান, 71-এর রক্তহী যুদ্ধের মাঝে আবার আমরা স্বাধীন হলাম। এরপর মুজিব শাসনেরও একদলীয় বাকশাল হলো, আবার গণতন্ত্র, এদেশের গণতন্ত্র আবার নির্বাসিত হলো, লাইফ সাপোর্টে চলে গেল। এরপর আসলো আমাদের প্রিয়তা, আমাদের মহান নেতা, স্বাধীনতার মহান নায়ক এবং স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে আমরা আবার এই দেশের অর্থনৈতিক মেরুদণ্ড থেকে শুরু করে এই দেশকে আবার শির দাঁড়া করে বিশ্বে আমরা প্রতিষ্ঠিত হলাম। এরপর ষড়যন্ত্র শুরু হলো, আমাদের প্রিয় নেতা যখন বিশ্ব নন্দিত জননেতা হলো, তখন ইংলো মার্কিন এই ষড়যন্ত্রের কারণে আবার আমরা 1981 সালের 31শে মে সেদিন নির্মমভাবে সার্কিট সাজে আমাদের নেতাকে হত্যা করা হলো।
স্বাধীনতার শৃঙ্খলে এবং স্বৈর শাসকের শাসনে পড়ে গেলাম, আবার আমরা পরাধীন হয়ে গেলাম। এরপর 1991 থেকে 96 আমাদের মহান নেত্রী, আমাদের মা জননী খালেদা জিয়ার মাধ্যমে আবার আমরা ধাপে ধাপে অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে, সুশাসনের মাধ্যমে আবার সে সুশাসন ফিরে এলো। এরপরে এলো 96 থেকে 2001 সাল, আবারও ষড়যন্ত্র শুরু হলো। এদের নির্মম অত্যাচার, বিরোধী দলের উপর দমন পীড়ন থেকে শুরু করে ওরা এই আবার আমাদের সেই স্বাধীনতাকে নস্যাৎ করলো। এরপরে এলো 2001 সাল থেকে সোশ্যাল, তখন এই আমাদের নেত্রী আমাদের মা জননী খালেদা জিয়ার মাধ্যমে আমরা যখন আবার এই দেশকে পূর্ণ স্বাধীনতা এবং সুশাসন ফিরিয়ে আনলো, তখন এরপর শুরু হলো আবার ষড়যন্ত্র। সেই মনিউদ্দিন ফখরুদ্দিনের দুঃশাসন, সেই স্বৈরশাসনের মাধ্যমে আবার 2009 সালে নামে মাত্র নির্বাচন দিয়ে বিএনপিকে কোণঠাসা করে শুধু 30টি এত বড় দলকে 30টি সিট দিয়ে আবারও এই দুঃশাসন শুরু হলো। এরপর লম্বা ইতিহাস 15 বছরে আপনারা জানেন আমাদের সে গণতন্ত্র, সে সুশাসন চলে গেল আবার নির্বাচনে, আবার চলে গেল লাইফ সাপোর্টে। এরপর 2025 সালে 2024 সালে জুলাই আগস্টের অভ্যুত্থানের পর আমরা আবার গণতন্ত্র ফিরে গেলাম। কিন্তু ভাইয়েরা, যে এই দেশে এখন যে অবস্থা চলতেছে, আবার আমাদের রাজনৈতিক যে আকাশ আবারও মেঘাচ্ছন্ন হয়ে গেল। এখন সেই ষড়যন্ত্র যেভাবে চলতেছে, আমাদের যে এখন প্রধান উপদেষ্টা উনি কিন্তু বিশ্বনন্দিত, উনি কিন্তু এই নোবেল পুরস্কার বিজয়ী একজন নেতা, এখন রাষ্ট্রপ্রধান। ফলে কি হবে, ইনি একদিন ওনাকে বিবিসির মাধ্যমে ইন্টারভিউ নিয়ে হলো আপনারা দেশ কেমন চালাচ্ছেন, উনি বলতেছেন দেশ চালানোর পরিচালনা করার অভিজ্ঞতা আমার নেই, আমার উপদেষ্টার থাকার কথা নয়। সেই জন্য এখন আপনারা জানেন যে ষড়যন্ত্র শুরু হলো। এখন বিএনপি যেহেতু শুধু বাংলাদেশে নয়, দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম দল এবং বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় দল, এই দলকে জনপ্রিয়তার কারণে আবার আমাদের বিরুদ্ধে এই ফ্যাসিস্ট হাসিনা সরকারের দোসররা এবং উপদেষ্টার মধ্যে কিছু হাসিনার দোসররা এখানে লুকায়িত আছে। তাদের ষড়যন্ত্রের মাধ্যমে বিএনপি যাতে আগামীতে সরকারে আসতে না পারে, সেই জন্য সব রকম তারা পরিকল্পনা এখন এঁটেছেন, পরিকল্পনা করতেছেন। সেই জন্য আমাদের প্রিয় নেতা সালাউদ্দিন ভাই বারে বারে আমাদেরকে সতর্ক করতেছেন, আমাদেরকে আগামীতে আবারও দলকে সুসংগঠিত করে, দলকে সাংগঠনিক সক্ষমতা অর্জন করে আমাদেরকে আবারও রাজপথে নামতে হবে। কি জন্য নামতে হবে? এখন ওরা নির্বাচনের রোড ম্যাপ দিচ্ছে না। আমাদের প্রিয় নেতা সালাউদ্দিন ভাই বিএনপির মুখপাত্র হয়ে বারবার এই নির্বাচনের রোড ম্যাপ দেওয়ার ঘোষণা দেওয়ার জন্য বলতেছেন, কিন্তু রোড ম্যাপ ঘোষণা দেওয়ার কোনো ওদের পরিকল্পনা এখনো নাই। বারবার শুধু ওরা দৃষ্টি ফিরিয়ে দিচ্ছে। এই যে সেদিন আপনারা দেখতেছেন, এখন বিভিন্ন উনি আমাদের প্রধান উপদেষ্টা বলতেছেন 163 জনকে আন্দোলন হয়েছে, তো দমন করতে হবে, সংস্কার করতে হবে। আপনাদের যে গণপ্রশাসনের সংক্রান্ত যে আপনারা সংস্কার কমিশন করেছেন, তারা আপনাদেরকে বলতেছে এখন 4 প্রদেশ করার জন্য। এটা তো বাবা তোমাদের কাজ নয়। 4 প্রদেশ কি জন্য করবে? এখন স্থানীয় সরকার নির্বাচন হবে নাকি মেয়র নির্বাচিত করবে, ওদের যারা কমিশনার হবে তারা। স্থানীয় সরকার চেয়ারম্যান নির্বাচিত হবে নাকি যারা মেম্বার হবে তারা।
তাহলে সালাউদ্দিন ভাই একদিন বলেছিলেন 2003 সালে, যখন আমরা বিএনপির ক্ষমতায় হবে এদেশে গণতান্ত্রিক কোন সরকার এদেশে কোনো কিছু প্রতিষ্ঠা করতে পারবে না। এই দেশে ডিক্টেটরশিপ এক নায়কতন্ত্রের দরকার যদি উন্নয়ন করতে হয়। আপনারা যে পরিষদে মেম্বারদের মাধ্যমে চেয়ারম্যান নির্বাচিত করবেন, এরা যদি মেজরিটি হয়ে আপনাকে যে কোনো সময় ছেড়ে দিতে পারবে, আপনি উন্নয়ন করতে চাইলেও করতে পারবেন না। মেয়রের অবস্থা তদ্রুপ। সেজন্য এদেশে গণতন্ত্র আসেনি। যেভাবে জনগণের মাধ্যমে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিল সেভাবে হওয়া উচিত বলে আমরা মনে করি। কারণ ওরা এখন আরো বলতেছে সংস্কার কমিশন একটা করছে 4টে প্রদেশ, 4টা পুরানো বিভাগ নিয়ে নাকি 4টে প্রদেশ করলে তারা সুপারিশ করছে যে প্রধান উপদেষ্টার কাছে এটা এই দেশের উন্নয়ন হবে, ক্ষমতার বিকেন্দ্রীকরণ হবে, সুশাসন প্রতিষ্ঠা হবে, আসলে কিছু হবে না। এটা তো ওদের কাজ নয়। তাদের উচিত ছিল দ্রুত নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা। এখন তারা সেটা করবে না। ক্ষমতার আমরা দুর্বল জাতির জন্য যাদেরকে আপনি বাংলার সিংহাসনে বসায় দিবেন তারা ক্ষমতার লোভী হয়ে যায়। তারা নির্বাচন সুশাসন এই দিকে তারা দেখতেছে এখন কিভাবে আমরা ক্ষমতা ধরে রাখবো, কিভাবে আমরা লুটপাট করবো, কিভাবে দুর্নীতি করব, ক্ষমতা এনজয় করবো, তারা শুধু এইখানেই আছে। সুতরাং ভাইয়েরা, এমন এক সেদিন আর বেশি দূরে নয়, হয়তো রমজানের পরেও ডাক আসতেছে রাজপথে নামার জন্য। নির্বাচনের সে তারিখ আমরা মনে করি রাজপথে তীব্র আন্দোলনের মাধ্যমে আমাদেরকে আদায় করে নিতে হবে। সেই জন্য আমাদের সাংগঠনিক সক্ষমতার জন্য আমরা এই সম্মেলন করে যাচ্ছি। এর আগে পূর্ব বর্বর করেছি, আগেও কয়েকটা ইউনিয়নে করা হয়েছে। পর্যায়ক্রমে এটাই হয়তো যুবদলের শেষ সম্মেলন। এই সম্মেলনের পরে আমরা উপজেলা সম্মেলনের দিকে যাব। আমাদের সব যারা বাইরে আছেন তারা মানসিকভাবে প্রস্তুত হন আগামী নির্বাচনের জন্য। এরপরে আমি আরেকটা কথা বলতে চাই। কিছুদিন আগে এখানে একটা ঘটনা হয়েছে, আমাদের যুবদলের ছেলেদের উপর গুলি চালানো হয়েছে। আমি বলতে চাই এই আওয়ামী লীগের দূষণকে আমি সতর্ক করে দিতে চাই, আমরা সালাউদ্দিন ভাইয়ের সৈনিক। আমরা কিন্তু সন্ত্রাসী কোনো দল নই। আওয়ামী লীগ একসময় রাজনৈতিক দল ছিল, পরে সন্ত্রাসী দলে পরিণত হয়েছে। এখনো তারা সন্ত্রাসী বাহিনী নিয়ে আমাদের নেতা কর্মীদের উপর হামলা করার এখনো সাহস দেখায়, দৃষ্টতা দেখায়। সতর্ক হয়ে যান। আমরা সালাউদ্দিন ভাইয়ের সৈনিক। সালাউদ্দিন ভাই যেদিন নির্দেশনা দেবেন সেদিন সেই ধানমন্ডির 32 নম্বর বাড়ির মতো আপনার বাড়ি গুড়িয়ে দেওয়া হবে। সুতরাং আগামীতে সতর্ক হয়ে যাবেন। আমরাও উপজেলা বিএনপি আছি, উপজেলা যুবদল আছি। আগামীতে এমন কমিটি দেওয়া হবে যারা গাফিলতির মধ্যে যাতে সম্মেলন এবং কর্মী সম্মেলন হোক এবং সম্মেলন হোক, কাউন্সিল হোক, সেটা এইভাবে সফলতাহীন একটা সম্মেলন যাতে না হয়। আমি এই সম্মেলনের কোনো সফলতাই দিতে পারি না। সুতরাং এইটা ব্যর্থতা আমাদের সার্বিক বিএনপিকেও নিতে হবে। আমরা কেন পূর্ব বর্বরা বিএনপি যেভাবে ওদের যুবদলকে পেট্রোনাইজ করেছে, যেভাবে পৃষ্ঠপোষকতা করেছে, যেভাবে সহযোগিতা করেছে, আপনারা কেন করতে পারলেন না? আপনারও ব্যর্থ। সুতরাং আর বেশি কথা বলবো না। আজকে যারা এতক্ষণ রাতে এখানে উপস্থিত হয়েছেন, বিভিন্ন দূর দূরান্ত থেকে ওয়ার্ড থেকে এসেছেন, তাদেরকে মাথামারি উপজেলা বিএনপির পক্ষ থেকে আমি আন্তরিক ধন্যবাদ জানিয়ে, মোবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। তারেক জিয়া জিন্দাবাদ। সালাউদ্দিন ভাই জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।